আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। 2 সপ্তাহের মধ্যে চালের দাম সহনীয় হবে, বাণিজ্য উপদেষ্টা। রাজধানীতে 20 জুলাই যোদ্ধার দৃষ্টিশক্তি ফিরল, অবদান ব্রিটিশ চিকিৎসকদের। তারেক রহমান আসছে স্লোগানে সরগরম আদালত পাড়া, মাঠে বিএনপিপন্থী আইনজীবীরা। যুক্তরাষ্ট্রে অস্থায়ী বিদেশিদের প্রতিদিন $998 জরিমানা, কঠোর ট্রাম্প প্রশাসন। ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ, পাশ হলো আইন। বাংলাদেশ সফরে আসছে ভারত, বিসিবির সূচি প্রকাশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, যেখানে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। মঙ্গলবার 15 এপ্রিল বেলা 11:45 এই সংঘর্ষ শুরু হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম শিক্ষার্থীদের নিবৃত করতে তৎপরতা চালান। তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় মিরপুর সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুট ওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান করেন। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারতে থাকে। গতকাল ঢাকা কলেজের কয়েকজন ছাত্র সিটি কলেজের 2 ছাত্রকে বাস থেকে টেনে নামিয়ে মারধর করেছে। তার প্রতিবাদে তাদের 2 ছাত্রকে মারধর করেছে সিটি কলেজের ছাত্ররা। এই ঘটনার জেরে আজ কয়েকশো ছাত্র সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে 2 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেশ কয়েকবার সহিংস সংঘর্ষে জড়িয়েছে, যা সাধারণত ছোটখাটো বিরোধের ফলস্বরূপ ঘটে। বা নারী ঘটিত বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটে। তবে আমরা চেষ্টা করছি ওদের সাথে কথা বলার, বিশেষ করে সিনিয়র স্যারদের, আমাদের থেকে ওদের যে সিনিয়র স্যার, প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যারদের কথা বেশি শুনে আমরা চেষ্টা করছি তাদের মাধ্যমে এই ঘটনাগুলো সলভ করার। সংঘাত হয়েছিল নিজেদের ভিতরে, যেটা পরবর্তীতে আসলে পুরো কলেজের মধ্যে ছড়িয়ে পড়ে, 2 কলেজের মধ্যে ছড়িয়ে পড়ে। ঢাকা কলেজের এক ইন্টারমিডিয়েট একটা ছেলের কাছ থেকে আইডি কার্ড ছিল, সিটি কলেজের কাছে ছেলে এসে তার আইডি কার্ডটা নিয়ে গেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, 2 সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে। তিনি বলেন, দুঃখজনকভাবে বেশ কিছুদিন ধরেই চালের দাম বেড়ে আছে। বাণিজ্য উপদেষ্টা উল্লেখ করেন, চিকন চাউল, বিশেষ করে নাজির শাইল বা মিনিকেট, বোরো মৌসুমের চাউল থেকেই আসে। তিনি আরও জানান, এবছর আমাদের আবহাওয়া এবং বিদ্যুতের অবস্থা ভালো ছিল। তাছাড়া সারের সরবরাহ সহ সামগ্রিক বিষয়গুলোও সন্তোষজনক ছিল। আমরা মনে করছি আল্লাহর রহমতে আমাদের ফসলে একটি বরকত আসবে। মঙ্গলবার 15 এপ্রিল ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ সহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমাদের বোরো আর সপ্তাহ 2 মধ্যে আসবে বাজারে, এবং আমাদের যে মূলত চিকন চাল, এই চালটা বোরো থেকেই আসে। সেটা আপনারা নাজিশাইল বলেন বা মিনিকেট বলেন, এটা এই মৌসুমের চাল থেকেই এই চালটা আসে। সো আর 2 সপ্তাহের ভিতরে আমরা আশা করি বাজারে নতুন ধানটা উঠে আসলে, আল্লাহর রহমতে আমাদের এবারের ওয়েদার কন্ডিশন খুবই ফেভারেবল ছিল। সো আমাদের বিদ্যুতের ব্যবস্থা এবং আমাদের যার বিনিময়ে আমাদের ইরিগেশনস এবং আমাদের সারের যে সঞ্চালন, এই সামগ্রিক কর্মকাণ্ডের বিনিময়ে আমরা মনে করছি যে আমাদের আল্লাহর রহমতে আমাদের ফসলেও ধানেও একটা বরকত আসবে, এবং আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে উঠবে। রাজধানীতে 20 জুলাই ব্রিটিশ চিকিৎসকরা যোদ্ধার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে বেশ কয়েকজন ব্রিটিশ শল্য চিকিৎসক ঢাকায় এসে চিকিৎসা প্রদান করেন। তাদের উদ্দেশ্য ছিল গত বছরের জুলাই-আগস্টে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের সময় চোখে আঘাত পাওয়া আন্দোলনকারীদের চিকিৎসা করা। ব্রিটিশ চিকিৎসকরা অন্তত 20 জুলাই যোদ্ধার দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সক্ষম হন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, লন্ডনের মুরফিল্ডস আই হসপিটালের শল্য চিকিৎসকরা বাংলাদেশে এসে 150 রোগীর দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সহায়তা করেন। এদের মধ্যে বেশিরভাগই গত বছর গ্রীষ্মে আন্দোলনের সময় গুলির আঘাত পেয়েছিলেন। মাহি মুকিত এবং নিয়াজ ইসলাম, যারা মুরফিল্ডসের জ্যেষ্ঠ
চক্ষু বিশেষজ্ঞ গত মাসে ঢাকা সফর করেন। তারা 14 থেকে 30 বছর বয়সী 150 জনের চোখের অবস্থা মূল্যায়ন করেন। তাদের অধিকাংশের চোখের আঘাত আন্দোলন চলাকালীন গুলির কারণে হয়েছিল। ধারণা করা হচ্ছে 2024 সালের জুলাই মাসে প্রায় 1000 মানুষ চোখে আঘাত পেয়ে থাকতে পারেন, যার মধ্যে প্রায় 700 জনকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে ও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার 15 এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে তারা এই মিছিল করেন। মিছিলে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে শতাধিক আইনজীবী অংশ নেন। দুপুর 1টার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব নিহার হোসেন ফারুক, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান, বর্তমান কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মোল্লা ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে অস্থায়ী বিদেশিদের জন্য প্রতিদিন $998 জরিমানা আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপটি বিদেশিদের জন্য এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, যাদের ভিসা অবস্থান নিয়ে উদ্বেগ রয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, এই জরিমানা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের ভিসা নবায়ন করতে ব্যর্থ হচ্ছেন কিংবা অবৈধভাবে দেশটিতে থাকছেন। প্রশাসনের এই কঠোর পদক্ষেপ বিদেশিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। I'm Kristi Noem, the United States Secretary of Homeland Security. যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য একটি নতুন নির্দেশনা এসেছে, যা তাদের নিরাপত্তা ও আইনি অবস্থানকে কেন্দ্র করে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, যারা যুক্তরাষ্ট্রে 30 দিনের বেশি সময় ধরে রয়েছেন তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে। নিবন্ধন করতে ব্যর্থ হলে তারা আর্থিক জরিমানা ও কারাদণ্ডের সম্মুখীন হতে পারবেন। এটি একটি স্পষ্ট সতর্কবার্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পোস্টে বলা হয়েছে, বিদেশিদের কেন্দ্রীয় সরকারের কাছে নিবন্ধন করা বাধ্যতামূলক। নিবন্ধন না করলে এটি অপরাধ হিসেবে গণ্য হবে। এমন পরিস্থিতিতে বিদেশিরা যে ধরনের চাপের সম্মুখীন হবেন তার বিস্তারিত বর্ণনা করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের বক্তব্য উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবৈধ অভিবাসীদের জন্য একটি স্পষ্ট বার্তা রয়েছে: যুক্তরাষ্ট্র ছাড়ুন এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান। তবে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এদেরকে কোনো সুযোগ না দিয়ে তাৎক্ষণিকভাবে তাদের দেশে ফেরত পাঠানো হতে পারে। যদি কোনো বিদেশি নির্দেশনা অমান্য করেন তবে তাদের প্রতিদিন $998 জরিমানা দিতে হবে, এমনকি কারাদণ্ডেরও শাস্তি হতে পারে। সবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অবৈধভাবে দেশটি ত্যাগ করবেন না তাদেরকে ফেরত পাঠানো হলে ভবিষ্যতে আর কখনো যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ থাকবে না। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। পর্যটন নির্ভর মালদ্বীপে আইন করে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংকল্প প্রকাশের অংশ হিসেবে দেশটি এই পদক্ষেপ গ্রহণ করেছে। মালদ্বীপের সংসদে মঙ্গলবার 15 এপ্রিল এই গুরুত্বপূর্ণ আইন পাশ হয়। শীঘ্রই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনটির অনুমোদন দেন। তার দপ্তরের এক কর্মকর্তা বার্তা সংস্থা AFP-কে জানান, এটি অনতিবিলম্বে কার্যকর হবে। মোহাম্মদ মুইজ্জু বিবৃতিতে উল্লেখ করেন, নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে। দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গত বছর ইসরায়েলিদের মালদ্বীপ ভ্রমণে না যেতে পরামর্শ দিয়েছিলেন। 2023 সালের 7 অক্টোবর গাজা ভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই সংঘাতে এখন পর্যন্ত 50,000-এরও বেশি ফিলিস্তিনি নির্মমভাবে হত্যা হয়েছে। ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। গত বছরের জুনে প্রেসিডেন্ট মুইজ্জু ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি ঘোষণা করেছিলেন। ওই সময় একটি কমিটি গঠন করা হয় ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞার কার্যকর প্রক্রিয়া নির্ধারণের জন্য। সব প্রক্রিয়া শেষে আজ আইনটি আনুষ্ঠানিকভাবে সংসদে তোলা হয় এবং তা পাশ হওয়ার পর দ্রুতই অনুমোদন দেওয়া হয়। আগামী অগাস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসছে।
3টি ওয়ানডে ও 3টি টি-20 সিরিজের সময়সূচি আজ মঙ্গলবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-20 অনুষ্ঠিত হবে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে। এটি হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক টি-20 সিরিজ। বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন আশা প্রকাশ করেন যে সিরিজটি হবে বেশ জাঁকজমকপূর্ণ। দ্বিপাক্ষিক সিরিজ শেষে ভারতীয় দল আগামী 1 সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে। সিরিজের তারিখ ঘোষণা করা হলেও ম্যাচ শুরুর সময় এখনও নিশ্চিত করা হয়নি। বাংলাদেশ ভারত ওয়ানডে সিরিজ 17 আগস্ট প্রথম ওয়ানডে ভেন্যু মিরপুর, 20 আগস্ট দ্বিতীয় ওয়ানডে ভেন্যু মিরপুর, 23 আগস্ট তৃতীয় ওয়ানডে ভেন্যু চট্টগ্রাম। বাংলাদেশ ভারত টি-20 সিরিজ 26 আগস্ট প্রথম টি-20 ভেন্যু চট্টগ্রাম, 29 আগস্ট দ্বিতীয় টি-20 ভেন্যু মিরপুর, 31 আগস্ট তৃতীয় টি-20 ভেন্যু মিরপুর। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।